নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। প্রকৃতির ঘরকন্যার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ সকালে উঠে মনে হলো যে ব্যস্ততা থাকা সত্ত্বেও মেয়ে স্কুল যাওয়ার সময়কার একটু ভিডিও আপনাদের জন্য বানাই, তাই জন্য সেটা দিয়েই শুরু করলাম। এই মেয়েকে আমাকে, এত বড় মেয়েকে খাইয়ে দিতে হয় না, ওকে দিলে ও যতটা টাইম নিয়ে খাবে ততক্ষণে স্কুলের গাড়ি এসে বেরিয়ে চলে যাবে। তাই জন্য ওর ভরসা না থেকে আমি ওকে খাইয়ে দিচ্ছি। প্রায় প্রতিদিনই ওকে দুধ কর্নফ্লেক্সই খাওয়াই। ওই সময় তাড়াহুড়ো করে আর নানা রকম কিছু বানানো হয় না। এর মধ্যে একটু দিয়ে দিয়েছি ক্র্যানবেরিটাও শরীরের জন্য বেশ ভালো। এরপর খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে বললাম যে মুখ ধুয়ে নাও, তারপরে ড্রেস পরবো আর রেডি হব। ওর বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম ও ঘরে আমার ছেলের সাথে শোয়ার জন্য, কারণ ছেলে তখন ঘুম ভেঙে যায়। মেয়েকে তাড়াতাড়ি করে ড্রেস পরিয়ে রেডি করে দিচ্ছি। এত বড় মেয়ে, সে নিজে ড্রেস পরতেও পারে না বা পরার চেষ্টাও করে না, এমনকি মোজাটা পর্যন্ত মাকে পরিয়ে দিতে হয়। তো কী আর বলবো, এই হলো আমার জীবনের দুঃখের কাহিনী। 7 বছর বয়সী মেয়েকে এখনও রেডি করিয়ে দিতে হয়। আর অন্য ঘরে আমার ছেলে বাবার কোলে আরাম করে ঘুমাচ্ছিল। যাই হোক, সেটা একদিক দিয়ে শান্তি বটে, কারণ এই সময় ছেলে উঠে গেলে মেয়েকে তৈরি করা সত্যি মুশকিল হয়ে যায়। এই কারপুলটা হওয়াতে আমার অনেকটা সুবিধা হয়েছে, ওর বাবাকে আর বেরোতে হয় না। আমি মেয়েকে রেডি করে নিচে ছেড়ে দিয়ে আসি। আর সত্যি কথা বলতে, মেয়েকে গাড়ি অবধি তুলে দিয়ে আসতে আমারও বেশ ভালো লাগে। সকাল সকাল একটু নিচে যাওয়া হয়। অন্যান্য সময় কর্মব্যস্ততার মধ্যে তো আর একেবারেই আমার বাইরে বেরোনো হয় না। এইটুকুই আমার একটু যা ভালো লাগার জায়গা। যাই হোক, মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে নিচে ড্রেস পরে আবার আমাকেও বেরোতে হয়। সেই সাথে মেয়ের টিফিন বক্স, জলের বোতল সব গুছিয়ে দিতে হয় আমাকে একা হাতেই। এই মোজা পরানো হয়ে গেল, এরপর জুতো পরে চশমা পরে নিচে যাওয়ার পালা। তাড়াহুড়ো করে মেয়ে রেডি হয়ে গেছে, কিন্তু আজকে দেখলাম যে টাইম তখনও 5 মিনিট বাকি আছে। তাই জন্য মেয়েকে বললাম নিচে না গিয়ে ঘরের মধ্যেই পাখা চালিয়ে বসে থাক, কিন্তু তার তো তর্স হয়েছে না, সে কতক্ষণে নিচে যাবে। যাই হোক, বেরিয়ে পড়েছি মেয়ের ব্যাগ কাঁধে নিয়ে লিফটে করে নিচে যাওয়ার পালা। আর মেয়েকে একটু বকা দিচ্ছিলাম, কারণ গতকাল কেউ একজন তার বোতল থেকে জল ফেলে দিয়েছে, তাকে অত্যাচার করেছে। কিন্তু তার মেয়ে ফ্রেন্ডদের এতই ভালোবাসে যে সেই ফ্রেন্ডের নামে কোনো কমপ্লেন সে করতে চায় না। তাই জন্য আমাকে সেই ফ্রেন্ডের নামও বলেনি, যদি আমি টিচারকে কমপ্লেন করে দিই সেই জন্য। তা আমি ওকেই বলছিলাম যে তুই নিজেই তাহলে ফ্রেন্ডটাকে বকা দিস যে তুমি আমার বোতল থেকে জল ফেলো না। জানি না স্কুলে গিয়ে কতটা ক্যাবলামো করে, না কি ঠিক করে পড়াশোনা করে, এখনও বুঝে উঠতে পারলাম না। আর এই আমার ছোট বাচ্চার জন্য গত বছরটাও পড়াশোনার দিকে আমার একদমই নজর দেওয়া হয়নি। যদিও আমি নিজেই পড়িয়েছি, ওর বাবা তো মোটেই পড়া ধরতে পারে না, তবু গত বছরের রেজাল্ট খুব একটা ভালো হয়নি। এবছর তাই চেষ্টা করছি একটু ভালো করে পড়ানোর। এই নিচে চলে এলাম। নিচে একটা পাখা আছে যেখানে চেয়ার বসা যায়, কিন্তু চেয়ারের মধ্যে বিড়ালের লোমে ভর্তি, তাই মেয়েকে বারণ করলাম চেয়ারে বসতে। বললাম তুই ওখানে দাঁড়িয়ে থাক যতক্ষণ না গাড়ি আসছে। দিকটা পরিষ্কার আছে। যেহেতু আজকে একটু তাড়াতাড়ি নেমে গেছিলাম, তাই আমি চারপাশটা একটু ভালো করে দেখছিলাম। ভোরবেলা চারপাশটা দেখতে বেশ ভালোই লাগে। এর মধ্যে একটা বিড়াল ছোটাছুটি করছিল, সেই বিড়ালটাকে ক্যাপচার করার চেষ্টা করলাম ভিডিওতে, কিন্তু সে এতই দ্রুতগতি যে সে পালিয়ে চলে গেল, আমি তাকে ঘরে চলে গেল, ধরতে পারলাম না। যাই হোক, এই করতে করতে প্রায় 7টা বাজতে যায়। আর
মেয়ের স্কুলের গাড়ি এবার চলে এসছে, নিয়ে চলে এসেছিস। ছোটবেলার নস্টালজিয়া মনে পড়ে যায়। আমরাও স্কুল বাসে যেতাম, অবশ্য স্কুলে যেতাম না, কিন্তু সেই বাসে বন্ধুদের স্মৃতি এখনো মনে পড়ে যায়। এই স্মৃতিগুলোই থেকে যায় বড় হয়ে। এসে গেছে, এই মেয়ের গাড়ি চলে এসছে, এবার গাড়িতে উঠে যাওয়ার পালা। টাটা করে মেয়ে চলে গেল, সারাদিনের মতো সেই দুপুর 2টোর সময় ফিরবে। এরপরে আমি ওপরে উঠে যাব, একটু চা বিস্কুট খেয়ে আবার আমার হাজব্যান্ডের অফিসে বেরোনোর জন্য প্রস্তুতি শুরু হবে। বুঝেছো? পচা পচা বাজাও, ঠিক করে বাজাও। এগুলো কিন্তু বাবার জামা কাপড়, বাবা অফিসে পরবে। ইতিমধ্যেই ছেলে আমার উঠে গেছে না, ওরম করে বাবা ওরম করে ঘটে না। শার্ট মোজা সমস্ত কামড়ে খেয়ে নিচ্ছে। সারাদিন এইসবই চলে আমার। ছোট বাচ্চা নিয়ে যে মানুষ কত রকম পরিস্থিতি ফেস করে, কিছু হাস্যকর, কিছু মজার, আর কিছুটা কষ্টের, তাই নিয়েই দিন চলতে থাকে। যাই হোক, আমার কাজের দিদি চলে এসেছে। এর মধ্যে তার হাতে বাচ্চাকে শুপে দিয়ে আমি টিফিন গোছাচ্ছি আর সকালে খেতে দেওয়ার ব্যবস্থা করছি। আজ সকালে দিয়েছিলাম ভাত, মাছের ঝোল আর শাক ভাজা। আর টিফিনে ঝিঙে আলুর তরকারি, রুটি আর 2টো সন্দেশ। নরমাল ঝোল করলে হবে নাকি ঝাল করে দিতে হবে? কালকের মাছ তো নয়, এটা পরশুর মাছ। কালকে তারপর ওই গাড়ির কি হলো, সেই স্ক্যান ফ্যান করে হলো? যে টাইম দেখাচ্ছিল সেই টাইমেই আসছে। 7 মিনিট দেরিতে। 7 মিনিটটা কোনো ব্যাপার না, 7 মিনিট হলে কি আছে? আগের দিন তো 15 মিনিটের উপর দেরি করেছে। 8:35 হয়ে গেছে। ওই যেটা দাও আমি মোবাইলে। এই বললে যে টিফিনে মাছ দেবে না, সকালেও খাবে না, খাবেটা কখন? খাওয়া যাবে, তাড়াতাড়ি বসতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আমার জন্য দেরি হয়েছে, তুমি তো 60 পড়ছিলাম তো তখন দিয়ে দিয়েছি। বলো, স্নানেই তাড়াতাড়ি যেতে হবে। একটু ঢুকছে 8টার সময় পরে, তাহলে কি করে হবে? কি করবে? ওর 8টায় টাইম, ও 8টাতেই ঢুকেছে। 2 মিনিট তো মানুষের লেট হবে। 8:05 বলছে। ওরম গোনা যায় না। কালকে 5 মিনিট আগে এসছে, ওরকম করা যায় মানুষের সাথে? আর আমি তো কখন থেকে গিয়ে বলছি আমি বসছি তুমি যাও, আমি বসছি তুমি যাও। আমার তো যে সকালে কোনো কাজই ছিল না। আর যে ছেলের এদিকে কি হয়েছে, তোমার পাইনি জানো, ওই ল্যাকটোজেন 2 পাইনি, একটা ল্যাকটোজেন 3 কিনে এনেছি। হ্যাঁ, আর তো 4-5 দিনই বাকি আছে না। 5 তারিখে তো জন্মদিন।
না আমার ল্যাকটোজেন টু সব কোথায় গেল? বলছে আপনি আসছেন না, আমি অন্য লোককে দিয়ে দিয়েছি। যাই হোক না, আর 5 দিনের জন্য, তখন ওটা নিয়ে তো ওটা নষ্ট হবে। ওই আগের বার ন্যান ওয়ান কতটা পড়ে ছিল, পুরো অর্ধেকের ওপরে। ওর নষ্ট করে কি হবে? আমি লোকটাকে জিজ্ঞেস করলাম যে 5 দিন আগে শুরু করলে কিছু হবে? বলছে একটু কম করে দেবেন, প্রথম দিকটায় একটু স্কুপ কম করে দেবেন। কত আর কি আর ডিফারেন্স আছে বলো তো? একেবারে একদিনে যেন সব ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, বিচুট খাও, ঠিক করে বিচুট খাও। খিদে পেয়ে গেছে বাবা, এতে ঠান্ডা হচ্ছে তো খাবারটা। ততক্ষণে বিচুট খেয়ে নাও, বিচুট খেয়ে নাও। ওটা ধরবে? ওটা কে? ওর মধ্যে বাবু? ওর মধ্যে বাবু আছে? ভালো করে বিচুট খাও, চিবি চিবি করে খাও। দাঁত গজিয়েছে না? দুটো দাঁত গজিয়েছে তো? হ্যাঁ, চিবি করে করে খাও। আইং 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 আইং। হ্যাঁ, এটা খাবে। এটা তো এই তোমার এখন ঠান্ডা হচ্ছে বাবা। এই দেখো, এটা এখন ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হলে তারপর দুধু দেবো ওর মধ্যে, দুধু দিয়ে আমরা খাবো, তাই না বলো? খেয়ে নাও বাবা, আস্তে আস্তে খাবে। গম গম। ওই সব কিছু ধরিস কেন গিয়ে গিয়ে? আজ সকালে সে কি করছে? ওর বাবার মোজা কামড়ে খেয়ে নিচ্ছে। দুষ্টু ছেলে একটা। এখানে 2 বোতল জল ভরে রাখলাম, বুঝলে? আর ওই বোতলটা না মাজতে দিয়ে দেবে, ওটা কাল রাতের থেকে খাচ্ছে ওটার মধ্যে। আজকে সকালের খাবার আমার আর বানাতে ইচ্ছা ছিল না, না বাড়িতে কিছু ছিল, তাই জন্য একটু ধোসা আর পাপড়ি চাট অর্ডার করেছিলাম। কিন্তু ধোসাটা ব্যাটারটার মধ্যে এত বেশি নুন দিয়ে দিয়েছিল যে আমি খেতে ভীষণ আমার কষ্ট হচ্ছিল। মানে আমি জেনারেলি সব রকম খাবারই খেয়ে নিই, কিন্তু এত বেশি নুন যে আমি ওই পাপড়ি চাট দিয়ে মিশিয়ে মিশিয়ে খাচ্ছিলাম। যাই হোক, সকালের খাবারটা আজকে আমার বরবাদ হয়েছে, কিছু করার নেই। তো দুপুরে ভাবছি একটুখানি বিরিয়ানি এনে খাবো। জানি আমার ফুড হ্যাবিট খুবই বাজে, কিন্তু কি করব, মাঝে মধ্যে আসলে আমার নিজে হাতে যে রান্নাগুলো করি সেগুলো এতটাই লাইট হয়, আমার শ্বশুরবাড়ির দিকের ধরনের মতন হয়, সেগুলো প্রায়শই আমি নিজে খেতে পারি না। তাই জন্য আমাকে একটু নিজের মতন অন্যরকম বানিয়ে নিতে হয়। ওরকমভাবেই তো আমার জ্বালায়। আজকে এখানে খুবই বৃষ্টি পড়ছে, তাই সাউন্ড রেকর্ড করতে গিয়েও আমার মধ্যে বৃষ্টির আওয়াজ আসবে। আজকে তো জিজ্ঞেস করলাম ওয়েদারটা খুবই ভালো, আমি এনজয় করছি। কীভাবে করব? বললো যে পুরনো তো, পরশুদিন এনেছে না মাছটা, বললো ইয়ে দিয়ে করতে, ঝাল মতন করে দিতে বললো। ওই কুমড়োরই একটা তরকারি করে দিও, ছোলা ভিজিয়ে রাখো একটুখানি। আমি করে দেবো, তুমি শুধু কেটে দিও কুমড়ো আলু।
কেন মা তো ফোনে আমার সাথে কথা বলছিল, বললো বৃষ্টি আরম্ভ হয়েছে আমাদের ওই দিকটা কালো করে আকাশে, ওই দিকটা এখন তো নিয়মই হয়ে গেছে দুর্গাপুজোর বৃষ্টি। সকাল সকাল স্নান করে নিয়ে, তাও সকাল বলতে 11টা বেজে গেছিলো। এখানে আবার জল ভীষণ গরম হয়ে যায় গরমকালে, তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়ে পুজো করতে ঢুকে গেলাম। বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতয়ে নমঃ। সকল দেবতার আগে তোমার পুজো করি ঠাকুর, সকল দেবতাকে পুজো করার অনুমতি দাও। ওম श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा, पितमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण हरे कृष्ण हरे हरे। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। ओम मृत्युंजय महादेव त्राहि मां स्वर्णागतं जन्म मृत्यु जरा व्याधि पीडितं कर्म बन्धने। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। ओम नमः शिवाय। ओम भूर्भुवस्वः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम शांति शांति शान्तिः। प्रथमं मासरूपश्च
वेदोद्धारमेव च द्वितीयं कूर्मरूपश्च पर्वतोद्धारमेव च वराहरूपं तृतीयश्च भूदेव्योद्धारमेव च चतुर्थं नरहरिरूपं हिरण्यकश्यपवधोमेव पञ्चमं वामनोरूपं त्रिपादं दानमेव च षष्ठं परशुरामश्च पाणिश्च परशुधारणं सप्तमं रामचन्द्रश्च मर्यादानुपालनम् अष्टमं कृष्णरूपे च नारायण नमोऽस्तु ते जले कृष्ण स्थले कृष्ण कृष्णमाकाशमुच्यते स्थावरं जङ्गमं कृष्णं सर्वं कृष्णमयं जगत् आकाशात् पतितो याहं यथा गच्छति सागरं सर्वदेव नमस्कारः केशवं प्रति गच्छामि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। जय राम जय राम जय राम। লকডাউনের সময় আমার এক প্রিয় বন্ধুর ডিভোর্সের কেস চলছিল। স্বভাবতই মেয়েটা খুব টেনশানে ছিল। ভিন রাজ্য থেকে কলকাতায় ফিরে এসে নতুন করে তার সংসার গড়ে তোলা, তার ছেলেকে বড় করা, চাকরি খোঁজা, এই সমস্ত নিয়ে সে খুবই টেনশানের মধ্যে ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, লকডাউন কত শত মানুষের জীবনে কত কষ্ট নিয়ে আসলেও কত মৃত্যু আমরা দেখেছি, কিন্তু এই মেয়েটির জীবনে হয়তো সেটা আশীর্বাদের মতোই কাজ করেছিল। কারণ কলকাতা একবার ফিরে এসে এই লকডাউনের অজুহাতে সে আর ভিন রাজ্যে ফিরে যায়নি স্বামীর ঘর করতে। তারপর কতগুলো বছর কেটে গেছে, এখন সে জীবনে প্রতিষ্ঠিত, সে চাকরি করে, সে গাড়ি কিনেছে, সে বাড়ি করেছে। আমি মেয়েটাকে নিয়ে সত্যি খুব গর্ববোধ করি। আমার মতোই মেয়ে, যখন তার বাবা ছোটোবেলায় তার বিয়ে দিয়ে দিয়েছিল তখন কতটুকুই বা তার বয়স, আমাদের সকলের আগে তার বিয়ে হয়েছে। তখন সে কিছু বলতে পারেনি, মুখ বুঝে স্বামীর হাত ধরে ভিন রাজ্যে চলে গেছিল। তারপর 10টা বছর সংসার আর স্বামীর অত্যাচার, চাকরি করতে না দেওয়া, অযথা সন্দেহ করা, এই সব কিছুকে কাটিয়ে বেরিয়ে আসার যে সাহসটা মেয়েটা দেখিয়েছে না, তার জন্য কোটি কোটি প্রণাম। তো এই মেয়েটাকে নিয়ে ওই লকডাউনের সময় আমি ফেসবুকে একটা লেখা লিখেছিলাম, আজ অনেক দিন বাদে সেটা চোখে পড়ল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। একটা মেয়ের কথা লিখেছিলাম, জীবন যুদ্ধে জর্জরিত ছিন্নমূল একটা মেয়ের কথা। লেখাটা শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকিনি, তারপর এটাও বুঝেছি বিশ্বের আর সকলের মতো লকডাউনের প্রভাব তার জীবনেও পড়তে বাধ্য। কিন্তু শতকোটি শ্রবণ কুমারের মৃত্যু তার জীবনে যেন আশীর্বাদ নিয়ে এসছে। ছিন্নমূল মেয়েটা এতদিনে তার মাটি খুঁজে পেয়েছে। একলা রাতে শান্ত আকাশের দিকে তাকিয়ে হয়তো উথাল পাথাল ঢেউ বয়ে যায় মেয়েটার বুকে। এতদিনের অভ্যাস মানুষকে কি পিছুটান দেয় না? তার মনের হদিশ আমার জানা নেই। আকাশ একমাত্র সেই জায়গা যেখানে ভিনদেশি তারা আর তার মাথার উপর তারাটা মিলেমিশে একাকার হয়ে যায়। মাহারা মেয়েটা অপলক দৃষ্টিতে ভাবে, তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি। তবু একাকিত্বে অন্ধমুনির আশীর্বাদ আছে। চড়ই বেতি আর কিচ্ছু নয়, আর কিচ্ছুটি নয়। মেঘলা আকাশ, মন খারাপের বৃষ্টি, যদি কখনো বা মনের আবেগ ভুল করে কেঁদে ওঠে মেঘবালিকা। শোনো মেয়ে জলকণা, একটু ফিরে যাও,
একাকী এ দাহ পথ অপলক দেখে নাও। আমরা আছি নিকটাত্মীয় নামক প্রহসনে জর্জরিত আমরা সকলেই বোধহয় মিলেমিশে একাকার। তো এখন বাজে প্রায় 1টা। আমি এখন সকাল থেকে আজকে শুয়ে বসেই কাটালাম, খানিকটা আরাম করলাম, কারণ ছেলে আমাকে রাতে ঘুমোতে দেয়নি। সেই জন্য চান করে নিয়েছিলাম সকাল সকালই। এখানে জল গরম হয়ে যায় বেলা বাড়লে। চান সেরে পুজো সেরে খানিকটা আরাম করছিলাম। তো এখন আমি দুপুরে রান্না চাপাবো। সেই রান্নাটা অবশ্য করার বিশেষ তাড়া ছিল না, কারণ এখন আমি যেটা রাঁধছি সেটা রাতে খাওয়া হবে, আর দুপুরের রান্না আমার করাই আছে। সেই জন্য মেয়ে স্কুল থেকে আসলে কোনো তাড়া নেই, ওই রান্নাটাই আমি দিতে পারবো। আর এখন বেজে গেছে প্রায় 1:40। আমি একটু তাড়া করছি, মেয়েকে নিচে আনতে যেতে হবে, যদিও আসে প্রায় 2টোর সময়। তুমি মাছ কটা ভেজে রেখে আর রান্না চাপাবার আগে একবার নিচ থেকে ঘুরে আসবো। মাছের তেলটা আলাদা করেই রেখে দিলাম, কারণ কী রেসিপি হয় আমার জানা নেই। মারা থাকলে তবু রান্না করে খায়, তো মাছের তেল আমার পোষায় না, আর আমি রান্নাও করতে জানি না। কড়াইতে সর্ষের তেল ঢেলে দিলাম, আর সর্ষের তেলটা শেষ হয়ে এসছে, আবার ঢালতে হবে। আজকে সকালে অর্ডার দিয়েছিলাম একটু ধোসা আর পাপড়ি চাট। ধোসাটা যার জন্যই নুন দিয়ে আমার সকালের খাওয়াটা আজকে বিগড়ে দিয়েছে। সেই সঙ্গে সকাল সকাল টক দই পাপড়ি চাট খেয়ে আমার খানিক অম্বল হয়ে গেছে। এখন তাই ভাবছি কি খাওয়া যায় দুপুরে। এই মাছটা আজকে টাটকা নয়, কালকে পুরোনো মাছ। তাই সকালে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম মাছটা কী দিয়ে করব, তো উনি বললেন যে পেঁয়াজ দিয়ে করতে। জেনারেলি আমাদের বাড়িতে খুব একটা পেঁয়াজ দিয়ে মাছ রান্না হয় না, আমার হাজব্যান্ড একদমই পছন্দ করেন না। কিন্তু পুরোনো মাছ হলে সেটা নর্মাল পটল বা আলু দিয়ে ঝোল করলে তার খাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ে। কালকেই আপনাদের সাথে শেয়ার করেছি আমার মাছের ঝোলের রেসিপি, যার মধ্যে না আদা পড়ে না টমেটো। এরকমই আমার শ্বশুরবাড়ির নিয়ম, তাই আমাকে রাঁধতে হয়। সেই জন্য একদিনের বাসি মাছ হলে সেই রেসিপিতে রান্না করে খাওয়াটা খুবই চাপ। আকাশ মেঘলা করে আছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। জানি না আজকে মেয়েকে নিয়ে সুইমিংয়ে যেতে পারবো কিনা। তবু চেষ্টা করছি, কারণ গতকাল তো ওদের সুইমিংয়ের ছুটি ছিল, আবার সোমবার করেও ছুটি থাকে। এই সপ্তাহে 2 দিন কামাই হয়ে গেল, এরপরে আর কামাই টলারেট করা যাবে না। দেখি মাছ কটা ভেজে নিই। ছেলেটা আজকে ভীষণ দুষ্টুমি করছে, মোটে শান্ত হয়ে থাকছে না, তাই আমার কাজের দিদিকে ছেলের কাছে বসিয়ে দিয়ে এলাম।
বসে থাকা মানে তো আর বসে থাকবে না, তার সাথে শুয়েই পড়বে। কাজ করার এদের প্রচণ্ড অনীহা, কাজ মোটে করতে চায় না। এদিকে মুখে বললে কত কাজ, রান্না বান্না সব আমি নিজেই করি, তবু নাকি তার কাজের সীমা পরিসীমা নেই। আজকে বললাম আকাশ মেঘলা, উপরে ছাদে গিয়ে জামা কাপড় মেলো না, বারান্দাতেই মিলে দাও, তো সে কথা শুনলো না। এখন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কবে শুকোবে তার কোনো ঠিক নেই। এবার সন্ধ্যেবেলা কী করবে, এই ভেজা ভেজা জামা কাপড়গুলো তুলে এনে ঘরে ডাম করে দিয়ে চলে যাবে, তার কাছে সন্ধ্যে 6:30 বাজলেই সে পালিয়ে যাবে। খুব মাছটা খুব ফাটছে, মাছের থেকে তেল ফাটছে, সরে যেতে হবে। রান্না করতে করতে আজকে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি। এটা আমার বিয়ের পরেরই ঘটনা, আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন আমার বিয়ে হয়েছিল 21শে এপ্রিল, আর আমার হাজব্যান্ড কর্মসূত্রে যেহেতু দিল্লি থাকতেন, 7 মে আমি দিল্লি চলে যাই। তো এই সময় প্রথমবারের মতন যখন দিল্লি যাচ্ছি, তখন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে যাবেন বলে স্থির হয়। সেই অনুযায়ী আমি নতুন সুটকেসে, যেহেতু আমার দিল্লিতে আমার হাজব্যান্ডের কোনো বাড়ি ছিল না, তো ঠিক বিয়ের আগেই একটা বাড়ি মানে ফ্ল্যাট কিনে রেখে এসে আমাদের বিয়েটা হয়েছিল। তো সেই ফ্ল্যাট ছিল পুরো খালি। এবার খালি ফ্ল্যাটের জন্য আমি চেষ্টা করেছিলাম কলকাতায় বিয়েতে আমি যা যা গিফট পেয়েছি সেখান থেকে কিছুটা জিনিস, যতটা সম্ভব জিনিস নিয়ে যাওয়ার। এখন খাট বিছানা তো সব তো নিয়ে যাওয়া যায় না, তো বিছানার চাদর এটসেট্রা, ঘরের কাপ প্লেট, আমার বিয়েতে বৌভাতে আমি যা যা পেয়েছি সেগুলো নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তো তখন তো আমি নতুন বউ, সংসারের মার্কেট অত বুঝি না। এবার দেখলাম আমার বিয়ের 1 দিন না 2 দিন পরে, মানে বৌভাতের পরের দিনই আমার শাশুড়ি আর আমার বর বিশেষ করে সেই সব যে গিফটগুলো আমি পেয়েছিলাম সেগুলো সমস্ত রিলেটিভসদের নামে অ্যালট করতে থাকে। আর যেহেতু আমরা দিল্লি চলে যাব, আমার শাশুড়িকে দায়িত্ব দেওয়া হয় এগুলো সবাইকে দিয়ে দেওয়া। তো আমাকে একবার ভালো করে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি আমার বিয়েতে আমি কী কী পেয়েছি। তো আমার হাজব্যান্ড বললেন যে সব জায়গায় এরকমই হয়, বিয়ের গিফট থেকেই সবাইকে দেওয়া হয়। তো ওকে, আমি একটি কথাও বলিনি, তারা নিজেদের মতন সব ভাগাভাগি করে নিল। তারপরে যত কিঞ্চিত যা বেঁচেছিল সেগুলো আমি বিয়েতে কতগুলো শাটিনের চাদর পেয়েছিলাম, তো আমি কটা শাটিনের বিছানায় পাতার চাদর সুটকেসে ভরছি। আমি জানি ওগুলো আমারই জিনিস, ওগুলো আমি দিল্লি নিয়ে যাবো, এর তো আর কোনো দ্বিমত হতে পারে না। কিন্তু আমার শাশুড়ি মার মনে যে এত মানে প্রতিহিংসা আমার প্রতি, মানে তখন আমি বুঝতে পারিনি যে ভদ্রমহিলা আমাকে মোটেই ভদ্রমহিলা কেন বলছি, শ্বশুর শাশুড়ি দুজনেই আমাকে দু চোখে দেখতে পারেন না। তো দেখলাম অন্য ঘর থেকে আমার শাশুড়ি, আমি অন্য ঘরে সুটকেস বসেছি, আমার শাশুড়ি অন্য ঘর থেকে চেঁচাচ্ছে যে তাহলে আমার আর কি থাকলো। তো এই কথাটা আমি যার পণ্যেই শকড হই, কারণ আজ অব্দি পৃথিবীতে কোনো শাশুড়িকে এরকম শুনিনি যে বৌমার মানে ছেলেগুলোর বিয়ে দেওয়াই হয়েছে ওনার নিজের পকেট ভরার জন্য। সব শাশুড়িরাই বলে তুমি, মানে আমার ইনফ্যাক্ট একজন ননদও বলছিলেন যে তোর গিফট থেকে আমাকে কেন দিচ্ছিস, তুই নতুন জীবন শুরু করছিস, তুই নিয়ে যা। সেই মানুষটার জ্ঞান আছে, কিন্তু আমার শাশুড়ির জ্ঞান নেই। তো তখন আমার শ্বশুরমশাই ক্রমাগত বলে যাচ্ছেন যে তোমার এত চাদর কী হবে, এই তো আরেকটা নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের সময় অনেক চাদর পেয়েছি, ওগুলো ও বাড়িতে পড়েই আছে, এখনও ইউজ হয়নি। সেই কথা যখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, তখন উনি আবার আমাকে বলছেন যে না না, তোর বাপি কি জানে, তোর বাপি এসব জানে না, আমার কিছু নেই, সবই যদি তুই নিয়ে চলে যাবি তাহলে আমার আর কি থাকবে।
মানে আজ অব্দি পৃথিবীতে শুনেছেন কোনো শাশুড়ি তার প্রয়োজন হলে সে দুটো কিনে নেবে? হ্যাঁ, জীবনের শেষে এসে মানুষের হাতে এইটুকু পয়সা তো থাকে যে নিজের প্রয়োজন বা নিজের মানে যেগুলো ইচ্ছা বাসনা সেগুলো মেটাবার জন্য। উনি আমার গিফট থেকে ওনার মানে ত্যাগ ভর্তি করার ইচ্ছা। তো এবারে জিনিসটা মানে হচ্ছে যে একমাত্র ছেলের বউ আমি, আমার কোনো ননদ নেই, কোনো দেওর নেই, কেউ নেই, একমাত্র সন্তান আমার স্বামী। তার সাথে মানে তার বাবা মার সাথে যে আমাকে এই আপন পর খেলাটা খেলতে হবে, এটাই আমি আশা করিনি। তো আমার বিয়ের পরে আমার সমস্ত সোনা নির্দ্বিধায় মানে তাদের উপর ভরসা করে তাদের কাছে দিয়ে এসেছি। আজকে 10 বছর পর এখন আমার কিছু কিছু জিনিস তারা মানে হারিয়ে ফেলেছে না কী করেছে আমি জানি না, আমাকে বলা হচ্ছে যে তোমার কোনো জিনিস এখানে নেই। যাই হোক, সেটা সেপারেট ম্যাটার। তো ওই অবস্থায় আমার তখন এত কান্না পায়, আমি ওই গোছানো সুটকেস থেকে 3টে চাদর নামিয়ে ওনার কাছে রেখে দিয়ে চলে আসি। আমার স্বামী তখন খাটে বসে বসে বলছেন, সবাইকে এখান থেকেই ট্যাগ ভরতে হবে। এ কথার কি মানে আমি জানি না। এবং এদের সংসারে এত মানে সব কিছু নিয়ে এত মানে নোংরা কুৎসিত তারা বানিয়ে দেয়, মানে মাঝে মাঝে আমি সারেন্ডার করে দিই যে এই নোংরামোর খেলায় আমি আর মারতে পারবো না। তো পরবর্তীকালে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে এই কথাটা বললে যে সবাইকে এখান থেকেই ট্যাগ ভরতে হবে, আমার গিফট আমি দিল্লিতে নিয়ে আসবো, সুটকেস ভর্তি করব, সেটাই কি স্বাভাবিক নয়? তো উনি তখন বলেছিলেন, না, কথাটা আমি তোমাকে বলিনি, আমি মাকেই উদ্দেশ্য করে বলেছি, যদিও বা তার মা শুনতেও পায়নি, তার উপর কোনো প্রভাবও পড়েনি সেই কথায়। আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করেন মানে মায়ের সাথে যতটা ঝামেলা মানে অ্যাভয়েড করা যায়। আমার হয়ে বা আমার মায়ের হয়ে কোনোদিনই তিনি কোনো কথা বলেন না, বলার চেষ্টাও করেন না। তো তিনি শেষমেশ বললেন যে আমি মাকেই বলেছিলাম কথাটা, মায়ের এমনই অবস্থা যে তোমার দিক থেকে ভরতে হচ্ছে। তো কেস থেকে যখন আমি চাদরগুলো নামিয়ে রেখে আসছি, তখন উনি আমাকে বলেছিলেন রেখে দাও, তোমাকে এখান থেকে নিতে হবে না, আমি তোমায় পরে কিনে দেবো। তো আজ অবধি তিনি হাতে করে আমাকে একটা চাদরও কিনে দেয়নি তারপরে। তবে অভাব খুব একটা রেখেছে তা বলবো না, কারণ ওনার একটাই বক্তব্য, টাকা পয়সা তো তোমারই হাতে, তুমি ইচ্ছা করলেই তো কিনে নিতে পারো। হ্যাঁ, তারপরে অনেক চাদর আমি কিনেছি এই 10 বছরের জীবনে। আমার মা আমাকে অনেক কলকাতা থেকে কিনে কিনে দিল্লি পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওই যে কষ্টটা, ওটা আজ অবধি মেটেনি। তো এরকম অনেক ইনসিডেন্ট আমার সাথে হয়েছে, ধীরে ধীরে আপনাদের সাথে সব শেয়ার করব, কারণ এটাই আমার একমাত্র জায়গা যেখানে আমি মনের কথা বলতে পারি। আমার ভিডিও রোজকার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। আমার মেয়ে এসে গেছে স্কুল থেকে, এখন আমার প্রচণ্ড তাড়া, মেয়েকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে তারপর মেয়েকে সুইমিং করতে নিয়ে যেতে হবে। তাই আজকের ব্লগ এখানে শেষ করছি। মোটামুটি সেকেন্ড হাফে ব্লগ করার মতন টাইম এখনও আমি পেয়ে উঠছি না, তো আশা করি খুব তাড়াতাড়ি সেটা করব। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানাবার। থ্যাংক ইউ, বাই বাই।